এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের আজকের এই লেকচারটা মূলত আগের লেকচারের ধরনের মতোই সহজ সহজ উদাহরণের মাধ্যমে পুরো লেকচারটা সহজভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে আমরা পুরো লেকচারটা শুনি। আসসালামু আলাইকুম। আজকের লেকচার এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ পরিবেশ এবং সাংগঠনিক উন্নয়ন নিয়ে। এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, দুই, এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। এবং আজকের লেকচারে প্রথম ভাগ অর্থাৎ অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। এখন অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কি? অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট হলো একটি পরিকল্পিত, সুসংগঠিত এবং কাঠামোবদ্ধ প্রচেষ্টা যা একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়তা করে। এটি মূলত আচরণগত বিজ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় এবং কর্মীদের দক্ষতা উন্নয়ন, সাংগঠনিক সংস্কৃতি পরিবর্তন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির উপর গুরুত্ব দেয়। এই অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের পাঁচটি খুঁটি বা স্তম্ভ। এক, লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ নেতৃত্ব ও ব্যবস্থাপনা। দুই, অর্গানাইজেশনাল কালচার অর্থাৎ সাংগঠনিক সংস্কৃতি। তিন, এমপ্লয়ি ডেভেলপমেন্ট অর্থাৎ কর্মীদের দক্ষতা বৃদ্ধি। চার, চেঞ্জ ম্যানেজমেন্ট অর্থাৎ পরিবর্তন ব্যবস্থাপনা। পাঁচ, টিম ডেভেলপমেন্ট। এক, নেতৃত্ব ও ব্যবস্থাপনা অর্থাৎ লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। নেতৃত্বের গুণাবলী ও ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ অংশ। নেতৃত্ব ও ব্যবস্থাপনা একে অপরের পরিপূরক, তবে তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। নেতৃত্ব হলো একটি দলকে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে চালিত করার প্রক্রিয়া। অন্যদিকে ব্যবস্থাপনা হলো সেই লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন এবং সংস্থান ব্যবহারের প্রক্রিয়া। তাহলে নেতৃত্ব কি? নেতৃত্ব হলো একজন নেতা স্বপ্ন দেখেন, অন্যদের অনুপ্রাণিত করেন এবং তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করেন। তিনি একটি দলের দিক নির্দেশনা ঠিক করেন এবং তাদের কাজের মধ্যে আগ্রহ তৈরি করেন, নিজে কাজ করে উদাহরণ সৃষ্টি করেন। আর ব্যবস্থাপনা হলো একজন ব্যবস্থাপক সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা করেন, কাজ ভাগ করে দেন, সময়সীমা নির্ধারণ করেন, তদারকি করেন এবং প্রয়োজনীয় সংস্থান যোগান দেন। তিনি দলের সদস্যদের কাজ পর্যবেক্ষণ করেন এবং তাদের উন্নতির জন্য পরামর্শ দেন। তাহলে একটা চমৎকার উদাহরণ দিচ্ছি। অনেক দিন আগের কথা, এক বিশাল বনভূমিতে পশুদের একটা দল বাস করত। তারা সবাই মিলেমিশে থাকত এবং নিজেদের খাবার নিজেরাই জোগাড় করত, কিন্তু তাদের মধ্যে কোনো নেতা ছিল না। তাই প্রায় তারা বিভিন্ন সমস্যায় পড়ত, যেমন খাবার কোথায় বেশি আছে তা জানতে পারত না, বিপদের সময় কিভাবে নিজেদের রক্ষা করতে হবে তাও বুঝতে পারত না। একদিন দলের সবচেয়ে বুদ্ধিমান পশু শেয়াল এগিয়ে এসে বলল, আমাদের একজন নেতা দরকার যে আমাদের পথ দেখাতে পারে। সবাই তার কথায় রাজি হলো। তারা দেখল ভল্লুক খুব শক্তিশালী আর সিংহ খুব সাহসী, কিন্তু তারা শুধু নিজেদের কথাই ভাবে। শেয়াল তখন বলল, আমাদের এমন একজনকে দরকার যে বুদ্ধিমান, সাহসী এবং দলের সবাইকে একতাবদ্ধ করতে পারবে। তখন খরগোশ এগিয়ে বলল, আমি চেষ্টা করতে পারি। প্রথমে সবাই হেসেছিল, কারণ খরগোশ তো অনেক ছোট
এবং দুর্বল। কিন্তু শেয়াল বলল, ছোট হলে কি হবে, খরগোশ খুব বুদ্ধিমান আর দ্রুত দৌড়াতেও পারে। ও আমাদের খাবার আর বিপদের খবর খুব সহজে দিতে পারবে। সবাই খরগোশকে নেতা বানালো। খরগোশ প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু সে খুব তাড়াতাড়ি গুছিয়ে নিল। সে প্রথমে একটা পরিকল্পনা ঠিক করলো, কোথায় কখন খাবার খুঁজতে যেতে হবে, কোন পথে গেলে বিপদ কম, ইত্যাদি ইত্যাদি। তারপর সে কাজগুলো ভাগ করে দিল। ভাল্লুক আর সিংহ শিকারের দায়িত্ব নিল, বানর আর হরিণ খাবার খোঁজার দায়িত্ব নিল, আর নিজে সবার সাথে থেকে তাদের সাহায্য করতে লাগলো। খরগোশ সবাইকে একতাবদ্ধ করে কাজ করতে বলল। সে তাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করলো যে তারা সবাই মিলে যে কোনো কাজ করতে পারবে। অল্প দিনেই তাদের দলটা অনেক শক্তিশালী হয়ে উঠল। তারা সব সময় পর্যাপ্ত খাবার পেত, আর কোনো বিপদ এলে সবাই মিলেমিশে তার মোকাবেলা করত। তাহলে এই গল্প থেকে আমরা শিখতে পারি যে নেতৃত্ব মানে শুধু শক্তি আর সাহস নয়, সাথে বুদ্ধি, পরিকল্পনা আর সবাইকে একতাবদ্ধ করার ক্ষমতাও থাকতে হবে। একজন ভালো নেতা যেমন স্বপ্ন দেখেন, ঠিক তেমনি সেই স্বপ্ন বাস্তবায়নের পথও দেখান, আর ব্যবস্থাপনা হলো সেই পথ ধরে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে রাখা। 2. সাংগঠনিক সংস্কৃতি, অর্গানাইজেশনাল কালচার। সাংগঠনিক সংস্কৃতি অর্থাৎ অর্গানাইজেশনাল কালচার হলো একটি প্রতিষ্ঠানের শেয়ার্ড ভ্যালুজ বা মূল্যবোধ, বিশ্বাস, রাজনীতি এবং আচরণের সমষ্টি, যা সেই প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করে। এটা অনেকটা সমাজের সংস্কৃতির মতো, যা সেই সমাজের মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে। একটা ছোট্ট মিষ্টির দোকান ছিল, যার নাম মিষ্টি মুখ। দোকানের মালিক ছিলেন একজন দয়ালু মানুষ। তার নাম ছিল রসিকলাল। তিনি সবসময় হাসি মুখে ক্রেতাদের সাথে কথা বলতেন এবং তাদের পছন্দের মিষ্টি তৈরি করে দিতেন, এবং একদম যা তার কথা ঠিক সেই অনুযায়ী কাজ করতেন। অর্থাৎ মিষ্টিতে 100% খাঁটি এবং ভেজাল মুক্ত থাকত। তার দোকানের কর্মীরাও ছিলেন খুব আন্তরিক। তারা সবাই মিলেমিশে কাজ করত এবং একে অপরকে সাহায্য করত। এতে করে তার দোকানের রেপুটেশন অনেক বেড়ে গেল। একদিন রসিকলাল অসুস্থ হয়ে পড়লেন। দোকান বন্ধ হওয়ার উপক্রম হলো, কিন্তু কর্মীরা হাল ছাড়লেন না, কেননা দোকানের খুব নাম ডাক। কাস্টমাররা বারবার ফিরে যাচ্ছেন এবং নতুন নতুন অর্ডারগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। বারবার তারা আবার তাদের অর্ডারগুলো নিতে বলতেছেন। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, অর্থাৎ কর্মীরা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে তারা দোকানটি চালাবেন। রসিকলাল যতদিন অসুস্থ, প্রয়োজনে তারা এই দোকানটাকে চলমান রাখবেন। তারা রসিকলালের কাছ থেকে মিষ্টি তৈরির কৌশল শিখে নিলেন এবং তাদের মধ্যে একজন খুব ভালো, আগে থেকেই মোটামুটি মিষ্টি বানাতে পারত। উনি রসিকলাল সাহেবের কাছ থেকে তার রেসিপিটা ভালো মতো আয়ত্ত করতে পারলেন। এখন তারা সবাই মিলে কাজ করত, হাসত, গল্প করত ও মিষ্টি বানাতো, বিক্রি করত, এবং রসিকলালের মতোই তাদের মিষ্টির ধরনগুলো তৈরি হতো। ক্রেতারাও তাদের আন্তরিকতায় মুগ্ধ হলেন এবং নিয়মিত দোকানে আসতেন এবং একই মান বজায় থাকলো। এমনকি রসিকলাল সুস্থ হয়ে ফিরে আসার পরও দোকানের কর্মীরা তাদের সেই বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রেখেছিলেন। এই মিষ্টির দোকানের সংস্কৃতি হলো আন্তরিকতা, সততা, সহযোগিতা এবং গ্রাহকদের প্রতি সম্মান। এই সংস্কৃতি দোকানটিকে সফল হতে সাহায্য করেছিল। এমপ্লয়ি ডেভেলপমেন্ট। 3. এমপ্লয়ি ডেভেলপমেন্ট অর্থাৎ কর্মীদের দক্ষতা বৃদ্ধি।
কর্মীদের দক্ষতা বৃদ্ধি হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি করা হয়, যাতে তারা তাদের বর্তমান এবং ভবিষ্যতের দায়িত্বগুলি আরও কার্যকরভাবে পালন করতে পারে। একটা উদাহরণ দিচ্ছি। এক জনপদে একটি ছোট্ট কুমারের গ্রাম ছিল। যেই গ্রামের কুমারেরা খুব সুন্দর মাটির বাসনপত্র তৈরি করতে পারত, কিন্তু তাদের তৈরি করা পাত্রগুলোর নকশা ছিল খুবই সাধারণ। গ্রামের একজন যুবক রতন একদিন ভাবল, কেন তাদের পাত্রগুলোকে নতুনত্ব আনা যায় না। রতন তখন গ্রামের সবচেয়ে অভিজ্ঞ কুমারের অর্থাৎ রহিম চাচার কাছে গেল। রহিম চাচা অনেক বছর ধরে কুমারের কাজ করতেন এবং তার অনেক অভিজ্ঞতা রয়েছে। রতন তাকে তার চিন্তার কথা জানালো এবং নতুন নকশার পাত্র তৈরির জন্য সাহায্য চাইল। রহিম চাচা রতনের উৎসাহ দেখে খুব খুশি হলেন। তিনি রতনকে নতুন নতুন নকশা তৈরি করার কৌশল শেখালেন এবং তাকে বিভিন্ন ধরনের মাটি এবং রঙের ব্যবহার সম্পর্কে ধারণা দিলেন। রতনও খুব মনোযোগ দিয়ে রহিম চাচার কথা শুনল এবং নিয়মিত অনুশীলন করতে লাগলো। কিছুদিন পর রতন তার তৈরি করা নতুন নকশার পাত্র নিয়ে গ্রামে এলো। গ্রামের সবাই তার তৈরি করা পাত্র দেখে খুব খুশি হলো। তারা রতনের প্রশংসা করলো এবং তার কাছ থেকে নতুন নকশার পাত্র তৈরি করা শিখতে লাগলো। এবং তখন রতন গ্রামের অন্য যুবকদের সাথে নিয়ে একটি কর্মশালা খুলল। সেখানে সে তাদের নতুন নকশা তৈরি করা, মাটি ও রঙের ব্যবহার এবং আধুনিক কৌশল সম্পর্কে শিক্ষা দিল। ধীরে ধীরে গ্রামের কুমোরেরা আরও দক্ষ হয়ে উঠল এবং তাদের তৈরি করা পাত্রগুলোর চাহিদাও বেশ সুনাম বেড়ে গেল এবং মার্কেটের চাহিদা ধীরে ধীরে অনেক বেড়ে গেল। এই গল্পের মাধ্যমে আমরা তাহলে বুঝতে পারি কর্মীদের দক্ষতা বৃদ্ধি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর মাধ্যমে কর্মীদের নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে সাহায্য করা হয়, যা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতি লাভ করতে সহায়তা করে। 4. পরিবর্তন ব্যবস্থাপনা, চেঞ্জ ম্যানেজমেন্ট। পরিবর্তন ব্যবস্থাপনা অর্থাৎ চেঞ্জ ম্যানেজমেন্ট হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা দলের মধ্যে পরিবর্তন আনা হয় এবং সেই পরিবর্তনের সাথে কর্মীদের মানিয়ে নিতে সাহায্য করা হয়। এই পরিবর্তন হতে পারে নতুন প্রযুক্তি ব্যবহার, নতুন কর্ম পদ্ধতি অবলম্বন অথবা প্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তন। একটা উদাহরণ দিচ্ছি। এক গায়ে করিম চাচা অনেক বছর ধরে হাল নিয়ে জমি চাষ করতেন। তার ছেলে করিম একদিন তাকে বলল, বাবা, এখন তো আধুনিক যন্ত্রপাতি বেরিয়েছে, যেমন ট্রাক্টর। তুমি যদি হালের পরিবর্তে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে, তাহলে তোমার কষ্টটা অনেক লাঘব হতো এবং তুমি অনেক সময়ও পেতে। করিম চাচা প্রথমে রাজি হলেন না। তিনি বললেন, আমি তো ছোটবেলা থেকেই হাল দিয়ে জমি চাষ করে আসছি, এটাই তো বাবা আমার অভ্যাস। নতুন কিছু শিখতে তো আমার বয়স হয়ে গেছে, আমি তো পারবো না। কিন্তু করিম তাকে বোঝালো যে ট্রাক্টর ব্যবহারে শ্রম এবং সময় দুটোই বাঁচবে এবং তিনি আরও বেশি জমি চাষ করতে পারবেন। রহিম চাচা তখন রাজি হলেন এবং করিম তাকে ট্রাক্টর চালানো শিখিয়ে দিল। প্রথমে রহিম চাচার একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এবং মজাও পাচ্ছিলেন। ধীরে ধীরে তিনি ট্রাক্টর চালানো পুরোপুরি শিখে গেলেন। এখন তিনি আগের চেয়ে অনেক বেশি জমি চাষ করতে পারেন এবং অনেক
সময় উনি পাচ্ছেন, বাড়তি সময় উনি গ্রাম্য সোশ্যাল ওয়ার্ক করতে সময় ব্যয় করতে পারেন, বিভিন্ন আচার অনুষ্ঠানে উনি উপস্থিত থাকতে পারেন এবং ওনার আয় এবং জমির সংখ্যাও এবং চাষের সংখ্যাও অনেক বেড়ে গেল। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি পরিবর্তন ব্যবস্থাপনা হলো নতুন কিছু গ্রহণ করার এবং সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়ার প্রক্রিয়া। প্রথমে আমাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু চেষ্টা করলে আমরা যে কোনো পরিবর্তনকে সফলভাবে গ্রহণ করতে পারি। এই পরিবর্তন আবার কয়েক প্রকার হতে পারে। এই পরিবর্তন ব্যবস্থাপনা অর্থাৎ চেঞ্জ ম্যানেজমেন্ট 6 প্রকার হতে পারে। 1. স্ট্র্যাটেজিক চেঞ্জ, কৌশলগত পরিবর্তন। 2. প্ল্যান চেঞ্জ অর্থাৎ পরিকল্পিত পরিবর্তন। 3. স্ট্রাকচারাল চেঞ্জ অর্থাৎ কাঠামোগত পরিবর্তন। 4. টেকনোলজিক্যাল অর প্রসেস ওরিয়েন্টেড চেঞ্জ অর্থাৎ প্রযুক্তিগত বা প্রক্রিয়া ভিত্তিক পরিবর্তন। 5. পিপল ওরিয়েন্টেড চেঞ্জ অর্থাৎ জনগণ ভিত্তিক পরিবর্তন। 6. ট্রান্সফরমেশনাল চেঞ্জ অর্থাৎ রূপান্তরমূলক পরিবর্তন। 1. কৌশলগত পরিবর্তন, স্ট্র্যাটেজিক চেঞ্জ। একটি প্রতিষ্ঠানের কৌশলগত পরিবর্তন বলতে বোঝায় যখন একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনের জন্য কর্মপদ্ধতি বা ব্যবসায়িক কৌশল পরিবর্তন করে। 2. পরিকল্পিত পরিবর্তন, প্ল্যান চেঞ্জ। একটি প্রতিষ্ঠানে পরিকল্পিত পরিবর্তন, প্ল্যান চেঞ্জ বলতে বোঝায় যখন একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনের জন্য পূর্ব পরিকল্পিত এবং সুসংগঠিতভাবে কর্মপদ্ধতি বা ব্যবসায়িক কৌশল পরিবর্তন করে। 3. কাঠামোগত পরিবর্তন, স্ট্রাকচারাল চেঞ্জ। একটি প্রতিষ্ঠানে কাঠামোগত পরিবর্তন অর্থাৎ স্ট্রাকচারাল চেঞ্জ বলতে বোঝায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাঠামোতে বড় বা ছোট ধরনের যে কোনো পরিবর্তন আনা। এই পরিবর্তন প্রতিষ্ঠানের আকার, বিভাগ, দায়িত্ব, কর্তৃত্ব এবং রিপোর্টিং কাঠামোতে পরিবর্তন ঘটতে পারে। 4. প্রযুক্তিগত বা প্রক্রিয়া ভিত্তিক পরিবর্তন। একটি প্রতিষ্ঠানে প্রযুক্তিগত বা প্রক্রিয়া ভিত্তিক পরিবর্তন অর্থাৎ টেকনোলজিক্যাল অর প্রসেস ওরিয়েন্টেড চেঞ্জ বলতে বোঝায় যখন একটি প্রতিষ্ঠান তার কর্মপদ্ধতি উন্নত করার জন্য নতুন প্রযুক্তি বা প্রক্রিয়া ব্যবহার করে। 5. জনগণ ভিত্তিক পরিবর্তন। একটি প্রতিষ্ঠানে জনগণ ভিত্তিক পরিবর্তন অর্থাৎ পিপল ওরিয়েন্টেড চেঞ্জ বলতে বোঝায় যখন একটি প্রতিষ্ঠান তার কর্মীদের মনোভাব, দক্ষতা এবং আচরণ পরিবর্তন করার জন্য সচেতনভাবে পদক্ষেপ নেয়। এই ধরনের পরিবর্তন প্রতিষ্ঠানের সংস্কৃতি, যোগাযোগ এবং নেতৃত্বের উপর দৃষ্টি নিবদ্ধ করে। 6. রূপান্তরমূলক পরিবর্তন। একটি প্রতিষ্ঠানে রূপান্তরমূলক পরিবর্তন অর্থাৎ ট্রান্সফরমেশনাল চেঞ্জ বলতে বোঝায় যখন একটি প্রতিষ্ঠান তার মৌলিক কৌশল, সংস্কৃতি এবং প্রক্রিয়াগুলোতে ব্যাপক এবং গভীর পরিবর্তন আনে। 5. টিম ডেভেলপমেন্ট। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের 5 নম্বর স্তম্ভ হল টিম ডেভেলপমেন্ট। টিম ওয়ার্ক ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্র কার্যকারিতা বৃদ্ধির ব্যবস্থা নেয়াই হল টিম ডেভেলপমেন্ট। টিম ডেভেলপমেন্ট একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দলের সদস্যদের মধ্যে
সহযোগিতা, যোগাযোগ এবং দক্ষতা বৃদ্ধি করা হয়, যাতে তারা একসাথে কাজ করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারে বা লক্ষ্যে পৌঁছতে পারে। একটি উদাহরণ দিচ্ছি। একবার এক বনে একদল পিঁপড়া ছিল। তারা সবাই খুবই পরিশ্রমী এবং একসাথে কাজ করতে গিয়ে তাদের সমস্যা হলো এবং এই সমস্যা পিঁপড়ার রানীর দৃষ্টিগোচর হলো। একদিন পিঁপড়ারা বলল, এক বৃদ্ধ পিঁপড়া বলল, যদি আমরা সবাই মিলে কাজ করি তাহলে অনেক সহজ হবে। এরপর তারা দল গঠন করলো এবং রানী 5টি ধাপে টিম তৈরি করার পথ শুরু করলেন। এই 5টি ধাপ কি গল্পের শেষে বলছি। পিঁপড়ারা সবাই এক জায়গায় বসে কথা বলল। কেউ বলল, আমি খুব দ্রুত দৌড়াতে পারি। আরেকজন বলল, আমি ভারী জিনিস তুলতে পারি। এভাবে সবাই নিজের শক্তি জানালো এবং ঠিক করলো কে কী কাজ করবে। কিছুদিন পরেই ঝামেলা শুরু হলো। কিছু পিঁপড়ারা বলল, আমার কাজ বেশি। কেউ বলল, আমি তো শুধু পাহারা দিচ্ছি, এটা ঠিক না। সবাই ঝগড়া করছিল। তখন বৃদ্ধ পিঁপড়া বলল, আমরা যদি একে অপরকে বুঝে কাজ করি তাহলে আর ঝগড়া লাগবে না। এবার পিঁপড়ারা নিজেদের ভুল বুঝতে পারল। তারা দ্রুত দৌড়াতে পারে। যারা দ্রুত দৌড়াতে পারে তারা খাবার খুঁজবে, যারা শক্তিশালী তারা ভারী খাবার টানবে, যারা পাহারা দিতে পারদর্শী তারা পাহারা দিবে, তারা শত্রুদেরকে দেখবে। এভাবে নিজে নিজে কাজে ব্যস্ত হয়ে গেল। এবার পিঁপড়ার দল একসাথে অসাধারণ কাজ করতে লাগলো। কেউ কারো সঙ্গে ঝগড়া করলো না, খাবার সংগ্রহ করতে লাগলো এবং খাবার সংগ্রহ করতে সহজও হলো। তাদের গুদামও ভর্তি হয়ে গেল। সবাই বুঝলো আমরা একসাথে থাকলে সব কিছু সহজ হয়ে যাবে। এবার পিঁপড়ারা ভাবলো, আমাদের মধ্যে কিছু পিঁপড়া বুড়ো হয়ে যাচ্ছে, নতুনদের প্রশিক্ষণ দিতে হবে। তারা নতুন পিঁপড়াদেরকে শেখালো যাতে ভবিষ্যতেও দলগতভাবে কাজ করতে পারে। এই যে পিঁপড়ারা প্রথম থেকে দল গঠন থেকে শেষ অবধি যেই দলগত কাজের যেই ধাপ, সেই 5টি ধাপেই এই টিম ডেভেলপমেন্ট। প্রথম যখন তারা সবাই একসাথে বসলো এবং যার যার কাজের পারদর্শিতা জানান দিল, এটাই হলো প্রথম পরিচয়, অর্থাৎ ফর্মিং নতুন দল। দ্বিতীয় হলো স্টর্মিং। এর মাঝেই ঝগড়া শুরু হলো। যেই ঝগড়াতে বললো যে আমি কাজ বেশি করি, আবার কেউ বলো আমি পাহারা দিচ্ছি। এই যে মাঝে যে একটা কনফ্লিক্ট বা ঝগড়া শুরু হয়, সেই দ্বিতীয় ধাপটা হলো স্টর্মিং, ঝগড়া শুরু। এরপরে আবার যখন কাজ করলো যে মিলেমিশে কাজ করতে হবে, যখন বৃদ্ধ পিঁপড়ার পরামর্শে তখন তারা আবার ঝগড়া থেকে মিলেমিশে কাজ করলো এবং যে যার দক্ষতা ও পারদর্শিতা অনুযায়ী কাজ করা শুরু করলো, তখন টিম ওয়ার্কটা তৈরি হলো। টিম ওয়ার্কটা যখন ভালো হতো কাজ করলো, তখন চতুর্থ ধাপে আসলো পারফর্মিংটা শুরু হলো। চতুর্থ ধাপে যখন তারা একে অপর সাথে সবাই একসাথে কাজ করলো, কোনো ঝগড়া করতেছে না এবং একসাথে খাবার সংগ্রহ করতেছে এবং খাবার গুদাম ভর্তি হয়ে, এটি হলো পারফর্ম। এই পারফর্ম হলো চতুর্থ ধাপে সম্পন্ন হলো। পঞ্চম ধাপে দেখলো যে টিমের ভবিষ্যৎ। এখন এক দল যারা লিডার চলে যাচ্ছে বা একটা দল যখন অভিজ্ঞতা সরে যাচ্ছে বা ব্রু হয়ে যাচ্ছে, সেই তার স্থলে নতুনদেরকে জায়গা করে দেওয়া, ট্রেনিং দিয়ে নতুনদেরকে সেই পথ তৈরি করে দেওয়া, সেটা হলো পঞ্চম ধাপ। তাহলে এই টোটাল টিম ডেভেলপমেন্টের কয়টি ধাপ? 5টি।
অর্থাৎ 1 নম্বর হলো ফর্মিং, নতুন দল বা পরিচিতি। দ্বিতীয় হলো সমস্যা দেখা দিলে যে কাজটা করতে হবে স্টর্মিং, অর্থাৎ ঝগড়া শুরু হলে বা কনফ্লিক্ট অফ ম্যানেজমেন্ট যেটা হয় সেটা হলো দ্বিতীয়। তৃতীয় নর্মিং, মানে টিম ওয়ার্ক, মিলেমিশে কাজ করা। চতুর্থ হলো একসাথে দুর্দান্ত কাজ, পারফর্মিং। পঞ্চম হলো অ্যাডজয়নিং, টিমের ভবিষ্যৎ বা নতুন নেতৃত্ব। এই 5টা ধাপে টিম ডেভেলপমেন্ট করতে হয়। এই গল্পের মাধ্যমে আমরা সেই 5টা ধাপেরই ওই বৃদ্ধ পিঁপড়া ও রানীর পরামর্শে এই 5টি ধাপটাই সম্পন্ন করা হলো। সম্পন্ন করে এই পুরো দলটা পরিচালনা করতেছে। তাহলে গল্পের শিক্ষা হলো কি, একসাথে কাজ করলে সফলতা আসে। ঝগড়া হলে সমাধান খুঁজতে হবে। সবার দক্ষতা আলাদা, তাই সবাই গুরুত্বপূর্ণ। এই থিমে কাজ সামনের দিকে এগিয়ে নিতে হবে, তবেই ভবিষ্যৎ এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট শুধুমাত্র একটি এককালীন প্রচেষ্টা নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া যা প্রতিষ্ঠানকে আরও দক্ষ, উদ্ভাবনী এবং প্রতিযোগিতামূলক করে তোলে। সফল অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট নিশ্চিত করতে প্রতিষ্ঠানের নেতৃত্ব, কর্মী এবং টিমের সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। আজকের লেকচার এই পর্যন্তই। পরবর্তীতে এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের আলোচনা থাকবে এবং খুব দ্রুত সেই এপিসোডটা আসতেছে। আপনারা সেই এপিসোডে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।